হাবিব ভাই, এখন বোধহয় আমরা আর্জেন্টিনা এবং স্পেনের খেলার প্রসঙ্গে আসতে পারি। তাদের বিশ্লেষণ, তারা কিভাবে খেলবে, স্ট্র্যাটেজি কি হবে, সেখানে একটু আসতে চাই আপনার কাছে। শুরুতে আমি একটু স্পেন দিয়ে শুরু করতে চাই যে স্পেন আসলে কোন কোন জায়গাগুলোতে আর্জেন্টিনাকে অনেক বেশি আঘাত করতে পারে, যেমন কোথায় কোথায় আর্জেন্টিনার উইক জোন এবং কোন স্পেন মিডফিল্ডে আসলে কোন শক্তিটা প্রয়োগ করতে পারে। আমরা যদি একটু স্কিনে যেতে পারি তাহলে ব্যাপারটা ভিজুয়ালি একটু এক্সপিরিয়েন্স করা যেত। বিশেষ করে এই সিনটাতে আপনি দেখেন স্পেন মিডফিল্ড একটা ওভারলোড দিয়েছে। ওভারলোডটা কোন জায়গায় দেখেন, একটা জোন আমি মার্ক করেছি, সেখানে 4 ভার্সেস 6। ফুটবলের ভাষায় এটাকে বলে নিউমারিক্যাল অ্যাডভান্টেজ। ক্লোজ রেঞ্জে অল্প গ্যাপে নিজেদের মধ্যে বল লুজ না করে যদি কন্ট্রোলড এরিয়া ডমিনেট করা যায়, এই কাজটা কিন্তু বেসিক্যালি স্পেনের একটা বিউটি। তো এখান থেকে আসলে স্পেনের ডেডলি মুভমেন্টটাও শুরু হয়। এখানে যদি আমরা স্পেসিফিক কোনো প্লেয়ারকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে পারি, সেটা হচ্ছে দানি ওলমো। দানি ওলমো এখানে এই মুভমেন্টটা থেকে স্পেনের একটা বল রিলিজ হবে। আমি যদি মুভমেন্টটা চালাই, এখান থেকে বলটা রিলিজ হচ্ছে, পাসটা রিসিভ করার পরে এখন এই প্লেয়ার অর্থাৎ মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইজ এখন পাসটা রিসিভ করেছে ফ্রম ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন দানি ওলমোর মুভমেন্টটা একটু খেয়াল করি আমরা। দানি ওলমো ফরওয়ার্ড মুভমেন্ট নিচ্ছে এবং ওরিয়াজাবাল স্ট্রাইকার মুভমেন্ট নিচ্ছে। দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার পাসিং অপশন। এখন দেখেন ফ্যাবিয়ান রুইজ দানি ওলমোকে রিলিজ করেছে একটা পাস। এই পাসটার পরে দানি ওলমো ওয়ান টাচ, সে রিসিভও করে নাই, দেখছেন? ওয়ান টাচ জাস্ট লাইনটা ব্রেক করে ফেলছে। ওয়ান টাচ লাইনটা এখন পুরোপুরি ব্রেক হয়ে গেছে এবং এটা আসলে বিউটিফুল একটা গোল হইতে পারতো যদি আমরা আরেকটু সামনে যাই। যে লাইনটা নাই, অফসাইড লাইন নাই, একটা অফ টার্গেট শট হওয়ার কারণে স্পেনের এটা একটা দুর্বলতা যে তারা ফিনিশিংটাতে টপ নচ না, নাইলে এগুলো আসলে গোল। এটা হচ্ছে এই সিনটা আমি পর্তুগাল থেকে নিয়েছি। পর্তুগাল থেকে নেওয়ার কারণ হচ্ছে পর্তুগাল মিডফিল্ডও কম্প্যাক্ট খেলতে পছন্দ করে। এই গোলটা বা এই সিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেই গোলটা পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেয়েছে, আমি এইটা দ্বারা আর্জেন্টিনা সিমিলার একটা গোল কনসিভ করেছে সেটা সহ জিনিসটা খুব ভালো রিলেট করতে পারবো। এখানে 3 জন প্লেয়ার দেখেন, পর্তুগাল কিন্তু তাদের শেইপে একদমই পারফেক্ট একটা ন্যারো জোন নিয়ে ডিফেন্সিভ শেইপে আছে। ভুলটা কোথায় হয়েছে এখানে তাহলে? ফ্যাবিয়ান রুইজ, রড্রি টু ফেরান তোরেস। এখন ফেরান তোরেস যখন পাসটা রিসিভ করেছে, এখানে এই ফ্রিজ ফ্রেমটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটু ওই পাশে যেতে পারি, নিশ্চয়। এখানে যখন দেখেন ফ্যাবিয়ান রুইজ যখন পাসটা রিসিভ করে, যখন ফেরান তোরেসের কাছে পাসটা আসে, আসার পরে মিকেল মেরিনো কিন্তু এই ইয়াটার ইনিশিয়েটর, সে বলটা ওখানে ফাউলড হয়েছিল। ফাউলড হওয়ার পরে সে আসলে পাসটা রিসিভ করছে, দ্রুত কুইক টেক করে নিছে। সো সে ফ্যাবিয়ান রুইজকে পাস করেছে, ফ্যাবিয়ান রুইজ এদিকে দেয় নাই, ফ্যাবিয়ান রুইজ পাসটা করেছে রড্রিকে। রড্রি ডিরেক্টলি সোজা একটা পাসে আসলে কানেক্ট করছে ফেরান তোরেসকে, যে সুপার সাব হয়ে নামছে। মিকেল মেরিনো তখনও সেন্টারে। এদের ইন্টারচেঞ্জিং মুভমেন্টটা দেখেন, স্ট্রাইকারকে ফেরান তোরেস, কিন্তু শ্যাডো স্ট্রাইকার এখানে মিকেল মেরিনো। সে পাসটা ফেরান তোরেসকে দিয়ে সে আসলে ইনসাইড রান নিয়েছে। এই সিনটাতে আমি আরেকটু অ্যাডভান্সে গেলে, এই যে পর্তুগাল এখন কিন্তু তাদের শেপ মেনটেন করা আছে, এখনও কিন্তু তাদের শেপটা মেনটেন করা আছে। এই যে ফেরান তোরেস এখন পাসটা রিসিভ করবেন রড্রি থেকে। এই প্লেয়ারটা আসলে একটা ডিফেন্সিভ কমিটমেন্ট মিস্টেক করছে। আমি এটা আরেকটু ক্লিয়ার করে যদি এখানে দেখাতে চাই, এর জোনটা ছিল, আমি যেই জোনটা মার্ক করেছি সেটা, হ্যাঁ, সে তার লাইনটা মেনটেন করার কথা। ডিফেন্সিভ লাইনটা ছেড়ে এসে সে আসলে স্ট্রাইকারকে এখানে পেস করেছে। ততক্ষণে মিকেল মেরিনোর রান কিন্তু চলছে। ফেরান তোরেস পাসটা রিসিভ করেছে, তারপরের অ্যাকশনটা দেখেন, সে তার কমিটেড জোনটা ছেড়ে সামনে আসে। এই যে সে সামনে এসে কাকে ইয়া করেছে, এখন কিন্তু তার ওই জোনটা কি কমপ্লিটলি খালি। খালি থাকার কারণে যেটা রেজাল্ট হওয়ার কথা ছিল আসলে সেটাই হয়েছে। এবার আমরা আর্জেন্টিনা অ্যাকচুয়ালি স্পেনকে কোথায় আঘাত করতে পারে সেটা পর্তুগালের একটা প্লে দিয়ে এক্সপ্লেন করতে পারি খুব সুন্দরভাবে। এখানে একটা সুইচ অফ প্লে হয়েছে, এদিক থেকে ওই উইংয়ে সুইচ অফ প্লে হয়েছে, রোনালদো তখনও বক্সে। এখন এখানে বলটা রিসিভ করেছে কনসিসাও। এই প্লেয়ারটা হবে অ্যাকচুয়ালি লায়নেল মেসি। এখানে কনসিসাও রিসিভ করেছে, তার ডেলিভারিটা আমরা একটু যদি দেখি, সে মেসি যে এই জোনটাতে আসলে ডেলিভার করে সেটা হচ্ছে সেকেন্ড জোন আর ফার্স্ট জোন। পর্তুগালের মিস্টেক হচ্ছে সেকেন্ড বার তো কাভার করেছে, কিন্তু ফার্স্ট
মানে এটা আর্জেন্টিনায় ম্যাকালিস্টার আসলে এখানে চার্জ করে, এটাতে কিন্তু পর্তুগালের কোনো প্লেয়ার কমিট করে নাই। লুক এট ওই যে ব্রুনো ফার্নান্দেজ বা অনেক দূরে, সে আসলে মানে তারা আসলে গোলে পিছানো এবং খেলায় নাই, আর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড খেলা বাকি আছে আসলে। আমার প্রযোজকের প্রশ্ন হচ্ছে শেষমেশ খেলাটা কি 90 মিনিটে শেষ হবে নাকি? আচ্ছা, সেটাতে আমরা একটু পরে যেতে পারি, খেলাটা যদি একটু অ্যানালাইজ করতে পারি ভালো। এখান থেকে যে ক্রসটা আসছে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা শতভাগ গোল, এবং আমরা এই ধরনের গোল না হলে অন্তত 4-5টা দেখা শেষ। তো আমি স্পেন এবং পর্তুগালের খেলা দিয়েই আসলে বোঝানোর চেষ্টা করেছি যে স্পেন আর্জেন্টিনাকে কোথায় আঘাত করতে পারে, আবার আর্জেন্টিনা কোন সিচুয়েশনের বল এবং কোন সিচুয়েশনের প্লে দিয়ে আঘাত করতে পারে, এবং স্পেনের পোস্টে এরিয়াল বলে আসলে থ্রেট ক্রিয়েট করা সম্ভব। সেটা আমি আর্জেন্টিনার একটা প্লে দিয়ে, যদি আমাদের হাতে সময় থাকে, আমি তাহলে সুইচ করে আর্জেন্টিনার একটা প্লে দিয়ে আসলে একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা সেটা ডিসকাস করব। আর সেটার উত্তর কি, যে কতক্ষণ খেলা হবে কি মনে হয়? খেলা আসলে এক্সট্রা টাইমে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি, কারণ টাইম যত গড়াবে আর্জেন্টিনা উইল বি কমফোর্টেবল, সো তারা চাইবে যে খেলা এক্সট্রা টাইমে যাক। আবার টাইম যত গড়ায় স্পেনও আসলে প্যানিক করে না, সো দে উইল বি অলসো কমফোর্টেবল। তারা আসলে 120 মিনিট ধৈর্য নিয়েই খেলতে থাকবে, যে ফলে ওই যে 80 মিনিটে অন্যদেরকে হয়রান করে তারপরে আর্জেন্টিনা খেলবে, এনি মোমেন্ট আমরা আমাদের মোমেন্ট পেতে পারি, স্পেন এটা বিশ্বাস করে। আবার আর্জেন্টিনা বিশ্বাস করে যে এটা যদি পেনাল্টিতেও যায়, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। হাবিব ভাই, আপনার কাছে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি নিয়ে ফেরার কথা ছিল, সেই আলাপটা শেষ করতে পারি। আর্জেন্টিনার স্ট্র্যাটেজিতে ফেরার আগে আর্জেন্টিনার ডিফেন্সিভ উইকনেস যেটা আসলে পর্তুগাল যেভাবে গোল খেয়েছে, সিমিলারে আর্জেন্টিনা সুইসদের কাছে একটা গোল খেয়েছিল, এবং সেটাও ডিফেন্সিভ এরর থেকে। তো স্পেন সেই সুযোগটা যদি পর্তুগালের বিরুদ্ধে কাজে লাগাতে পারে, তাহলে সিমিলার স্টাডিতে আর্জেন্টিনার বিরুদ্ধেও কাজে লাগাতে পারে। উইং প্লেতে এখানে আসলে লামিন ইয়ামাল আসবে। এই উইং প্লেটা যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখুন এই উইঙ্গার বলটা পাস করেছে, পাস করার পরেই সে ইনসাইড রান নিয়েছে, যেই রানটা লামিন ইয়ামাল অনেকবার নেবে। এখানে পারাদেস ছিল পাহারায়, কিন্তু সে কমিট করেছে সামনে, অথচ ওই প্লেয়ারের গার্ড ছিল ডিপল। তাহলে প্যারাদেস একটা মিস্টেক করেছে, আমি হাইলাইট করেছি, কারণ প্যারাদেস এর রানটা ট্র্যাক করার কথা ছিল, উইঙ্গারের রানটা ট্র্যাক করার কথা ছিল। উইঙ্গারের রানটা ট্র্যাক না করে সে বলের ওখানে ছিল, বলের ওখানে অলরেডি গার্ডেড ছিল ডিপল। সেক্ষেত্রে উইঙ্গারের রানটা ট্র্যাকড হয়নি, উইঙ্গার ইনসাইডের ভেতরে চলে এসেছে। তারপরে সিমিলার স্টাডিতে আসলে মিকেল মেরিনো গোলটা দিয়েছে। এবার আর্জেন্টিনার আসলে স্ট্র্যাটেজিক ব্যাপারটাতে যেটাতে আসি, আর্জেন্টিনা স্পেনকে সবচেয়ে বেশি যেখানে হিট করবে সেটা হলো সেট পিসে আর্জেন্টিনার একটা দুর্দান্ত স্টাডি হলো, তারা নিয়ার পোস্ট এবং ফার পোস্ট দুইটা পোস্টই অ্যাটাক করে। এই সিচুয়েশনটাতে দেখেন মেসির ডেলিভারি থেকে অ্যালেক্সিস ম্যাকালিস্টার আসলে মাথা ছোঁয়াইছে, এবং যেটা অন টার্গেট হয়ে যাওয়াতে গোল হয়েছে। বাট এটা যদি অন টার্গেট না হইতো, জাস্ট আলভারেজকে ফলো করুন, এটা যদি অন টার্গেট না হইতো, তাহলে দ্বিতীয় আরেকটা হেডারে আমরা ওই সিনটাতে যাই। এক্স্যাক্টলি এখান থেকে অ্যাকচুয়ালি আলভারেজ রিলিজ হতে পারতো। তার মানে আর্জেন্টিনা দুইটা অপশন রেখেই সেট পিসগুলো করে। স্পেন এখানে ওভারলোড দিবে এতে কোনো সন্দেহ নাই, বাট মেসির ডেলিভারি টিমমেটরা খুঁজে নেওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনা এখানে মাস্টারি করেছে। সো ক্রিস্টিয়ান রোমেরো, আলভারেজ এই ম্যাচটাতে অনেক ক্রুশাল, বিশেষ করে আর্জেন্টিনার এরিয়াল এবং সেট পিস ডেলিভারিগুলো, যেখানে স্পেনকে অ্যাকচুয়ালি আঘাত করা পসিবল। এবং স্পেনের ক্রসের দুর্বলতাগুলো কিন্তু এর আগে পর্তুগাল ম্যাচের আমরা লাস্ট মোমেন্টে যেটা আমরা দেখেছি যে স্পেন ক্রস ডিফেন্ডিংয়ে দুর্বল। আরেকটা ব্যাপার, এর পরে আসলে আরেকটা গোল আছে আর্জেন্টিনার। এইটা হচ্ছে ধরেন আর্জেন্টিনার একটা সিমিলার সিচুয়েশন, যেখানে ম্যানুয়েলা লোপেজ থেকে আলভারেজ বলটা নিয়েছে সুইসদের সাথে। স্পেন একটা সময় এভাবে ডিফেন্ড করতে হতে পারে, কারণ আর্জেন্টিনার ওই খেলাটা তো আসলে উঠে। তো এই খেলাটা যখন উঠবে, মেসি কিন্তু সেন্ট্রালি আনমার্কড, আলভারেজ যদি শুট না নিত তাহলে মেসিকে দিত, এবং মেসির জন্য বক্সে ঢুকার মতো এনাফ স্পেস আসে আসলে। ঢুকার পরে ওই পাশে নিকো গঞ্জালেস, এই পাশে আবার ম্যানুয়েলা লোপেজ, আরও দুজন ফরওয়ার্ডকে আসলে রিলিজ করার মতো চান্স ছিল। কিন্তু এখানে আলভারেজ আসলে একটা মিরাকেল করছে, সে ফিকিক পজিশন পেয়ে ফিকিকটাই নিয়ে নিছে। তো আর্জেন্টিনা এরকম সারপ্রাইজ দিতে পারে। আর আর্জেন্টিনার আরেকটা বড় বিষয় হচ্ছে, তারা এই ম্যাচটায় টিকি টাকা কিলার হিসেবে খেলতে হবে। টিকি টাকার কিলার স্ট্র্যাটেজির প্লেয়ার হলো অ্যাকচুয়ালি এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার, কিছুটা পারাদেস। টিকি টাকার যে স্ট্র্যাটেজিটা চলে সেটা হচ্ছে কুইক ট্রানজিশনাল মুভমেন্ট। ওই যে ওলমোর রানটা ট্র্যাক করা যায়নি, সে ভেতরে চলে এসেছে, ইনসাইড চ্যানেল ধরে দৌড়াবে। কিন্তু টিকি টাকার কিলার হলো ফিজিক্যাল ফুটবল, ট্র্যাকিং, ম্যান টু ম্যান মার্কিং। তো
তো এই কাজটা আসলে ম্যাকালিস্টার এবং এনজো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ওরা এই কাজটা খুব ভালো পারে, এবং বার্সেলোনা চেলসির একটা দেখায় এনজো ফার্নান্দেজ মানে ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য পিচ। আসলে ওই দেখায় আসলে বার্সেলোনা চেলসির কাছে গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিল, যেই চেলসি একেবারেই ছন্ন ছাড়া। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার স্ট্রেংথ হলো আর্জেন্টিনার ফিজিক্যাল মিডফিল্ড, আর স্পেনের স্ট্রেংথ হলো ধৈর্য এবং প্ল্যানিং ধরে নিজেদের প্ল্যানে একেবারে শেষ পর্যন্ত খেলে যাওয়া।